আপনি যদি শুধু ভারতীয় স্টক মার্কেটের দিকে তাকান তাহলে এটিকে কোনো বিপর্যয় বলে মনে হবে না। সেন্সেক্স এবং নিফটি তাদের সাম্প্রতিক সর্বোচ্চ স্তর থেকে মাত্র কয়েক শতাংশ দূরে আছে। এর অবাধ পতন হচ্ছে না এবং বড় সেক্টরের ওঠানামাগুলি এমন একটি সূচকের মধ্যে লুকিয়ে আছে যা দেখতে প্রায় সমান। বিশ্বব্যাপী দেখলে আপনি একই রকম একটি ধাঁচ দেখতে পাবেন। S&P 500 কয়েক সপ্তাহের অস্থির ট্রেডিংয়ের পরে তার সাম্প্রতিক শিখর থেকে মাত্র কয়েক শতাংশ নিচে রয়েছে। বিনিয়োগকারীরা এখনও সুদের হার, মুদ্রাস্ফীতি এবং AI আখ্যানের উপর স্থির দৃষ্টি রেখেছে এবং বাজারের মূল্য মূলত এই দৃষ্টিভঙ্গিকেই প্রতিফলিত করে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ একটি নিয়ন্ত্রিত অস্থায়ী ধাক্কা যা অবশেষে সামলে নেওয়া যাবে। কিন্তু আপনি যদি ভারতে থাকেন, যেখানে আমাদের অপরিশোধিত তেলের প্রায় 4/5 এবং আমাদের গ্যাসের চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ আমদানির মাধ্যমে মেটানো হয়, তাহলে আপনি এখনই এটিকে উপেক্ষা করতে পারবেন না। আমরা বিশ্বের দেখা সবচেয়ে বড় ভৌত শক্তি বিঘ্নগুলির মধ্যে একটির মধ্যে দিয়ে যাচ্ছি। কিছু পরিমাপ অনুযায়ী এটি ইতিহাসে বিশ্বব্যাপী তেল এবং গ্যাস প্রবাহের ক্ষেত্রে সবচেয়ে বড় ধাক্কা। আসলে এই 2026-এর ধাক্কাটি কিছু পরিমাপ অনুযায়ী রাশিয়া ইউক্রেন আক্রমণের পর আমরা যা দেখেছিলাম তার চেয়েও বড়। এবং সবচেয়ে ভয়ের বিষয় হলো যে এটি কয়েক সপ্তাহ বা মাসের অন্য সরবরাহজনিত বিলম্ব নয়। এটি সেই পরিকাঠামোর স্থায়ী ভৌত ধ্বংস যা বিশ্বকে সচল রাখে। আজ আমরা বিশ্লেষণ করব বিশ্বব্যাপী শক্তির বাজারে ঠিক কী ভেঙে পড়েছে, কেন দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলি ইতিমধ্যেই জ্বালানি রেশন করছে, এটি কিভাবে সেই চিপগুলিকে প্রভাবিত করে যা পুরো AI বুমকে চালাচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হাজার হাজার মাইল দূরে বসে থাকা আপনার অর্থাৎ ভারতীয় বিনিয়োগকারীর জন্য এর অর্থ কী। এবার কেন আলাদা তা বোঝার জন্য আপনাকে বিলম্ব এবং ধ্বংসের মধ্যে পার্থক্য বুঝতে হবে। অতীতে উপসাগরীয় যুদ্ধের সময় বা এমনকি সাম্প্রতিক রাশিয়া ইউক্রেন সংঘাতের সময়ও তেল এবং গ্যাস তখনও ছিল। পাইপগুলো অক্ষত ছিল, শোধনাগারগুলো কাজ করছিল। সমস্যাটা ছিল শুধু জ্বালানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। আজ যা ঘটছে তা সেরকম নয়। কিছুদিন আগে কাতার এনার্জি ফোর্স ম্যাজিওর নামক একটি বিষয় ঘোষণা করে। ফোর্স ম্যাজিওর একটি আইনি ধারা ছাড়া আর কিছুই নয়, যার মূল অর্থ হলো দৈব দুর্বিপাক বা যুদ্ধ ঘটেছে এবং আমরা আমাদের চুক্তি বাতিল করছি। ইরানের হামলায় কাতারের রাস লাফান কমপ্লেক্স অর্থাৎ যে বিশাল গ্যাস কারখানায় কাতারসকে LNGতে পরিণত করে জাহাজে লোড করে সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর তারা এখন ফোর্স ম্যাজিওর ঘোষণা করেছে এবং চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া এবং বেলজিয়ামের ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদী LNG চুক্তি বাতিল করেছে। ওই হামলাগুলো কাতারের LNG রপ্তানি ক্ষমতার প্রায় 17% নিষ্ক্রিয় করে দিয়েছে, যা বছরে প্রায় 13 মিলিয়ন টন। জ্বালানি নিরিখে বলতে গেলে ব্যাপারটা বোঝার জন্য এটা প্রায় রাতারাতি বিশ্ববাজার থেকে মাঝারি আকারের একটি দেশের সমগ্র বার্ষিক গ্যাস সরবরাহ সরিয়ে দেওয়ার মতো। এর প্রতিক্রিয়া এই ছিল যে কয়েকদিনের মধ্যেই এশিয়ার LNG স্পট প্রাইস প্রায় 60% বেড়ে যায়, যার ফলে কাতারের কার্গোর বিকল্প খুঁজতে থাকা ক্রেতাদের চাপে বেঞ্চমার্কগুলি বহু বছরের সর্বোচ্চ দরের দিকে চলে যায়। আসুন দক্ষিণ কোরিয়ার দিকে নজর দেওয়া যাক। এই দেশটি তার প্রায় সমস্ত তেল আমদানি করে এবং এটি বিশ্বের অন্যতম বৃহত্তম LNG ক্রেতা। গ্যাস চালিত প্লান্টগুলি এর বিদ্যুতের প্রায় 27% উৎপাদন করে। তাই LNG সরবরাহে কোনো আঘাত এলে তা গ্রিড এবং কারখানা উভয়কেই প্রভাবিত করে। সিউল ইতিমধ্যেই জ্বালানি সাশ্রয়ের ব্যবস্থা চালু করেছে, যার মধ্যে একটি রোটেশন সিস্টেম রয়েছে যা প্রতি সপ্তাহে একদিন সরকারি যানবাহন রাস্তায় নামতে দেয় না। দেশটি যার চিপ প্রস্তুতকারকরা বিশ্বের মেমোরি চিপের একটি বিশাল অংশ সরবরাহ করে, তাকে হঠাৎ বিদ্যুৎ চালু রাখা নিয়ে চিন্তা করতে হচ্ছে। কিন্তু এটা যেভাবে ঘটছে তাতে একটা অন্ধকার, প্রায় অবিশ্বাস্য পরিহাস আছে। কাতারে যে ফেসিলিটিটা আক্রান্ত হয়েছিল রাস লাফান, সেটি বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্রের এক পাশে অবস্থিত। সেই একই ভূতাত্ত্বিক শিলাটির অন্য দিকটি ইরানের। এটিকে সাউথ পার্স বলা হয়। প্রথমে ইরানের দিকে হামলা হয়, তারপর প্রতিশোধ হিসেবে কাতারের দিকে হামলা করা হয়। তাই যে অণুগুলি 4টি মহাদেশের জন্য LNG হয় এবং যে অ্যামোনিয়ার ফিডস্টক বিশ্বব্যাপী কৃষিকাজ চালায়, সেগুলো সবই একই শিলা থেকে আসে। আর এখন শিলাটির দুই পাশের গুরুত্বপূর্ণ ফেসিলিটিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই বিষয়টাই বেশিরভাগ মানুষের নজর এড়িয়ে যায়। এমনকি কাতার যদি কালকেই এটা পুনর্নির্মাণ করতে চায়, তাও তারা শুধু কিছু খুচরা যন্ত্রাংশের অর্ডার দিতে পারে না। যে বিশাল মেশিনগুলো LNG ট্রেন চালায়, বিশেষ করে মেগা স্কেল এয়ার সেপারেশন ইউনিট ASU, সেগুলি তৈরি করতে ও স্থাপন করতে সাধারণত 3 থেকে 4 বছর সময় লাগে।
এবং বিশ্বজুড়ে মুষ্টিমেয় কিছু বিশেষায়িত কোম্পানি সেই স্কেলে সেগুলি সরবরাহ করতে পারে। তাই বাস্তবিকভাবে আমরা পুরো ক্ষমতা ফিরে আসার আগে প্রায় অর্ধ দশকের কথা বলছি। এবার ক্লাউড নিয়ে কথা বলা যাক। আকাশের মেঘের কথা নয়, বরং সেই ডেটা সেন্টার ক্লাউড যা চিপের ওপর চলে। এরাও এই বিশেষ শিলাটির ওপর নির্ভরশীল। কাতারের রাস লাফান কমপ্লেক্স নর্থ ফিল্ড থেকে গ্যাস প্রক্রিয়াকরণ করে এবং এই প্রক্রিয়ায় তার এলএনজি অপারেশনের উপজাত হিসাবে বিশ্বের 30% হিলিয়াম সরবরাহ করে। হিলিয়াম হলো সেই অদৃশ্য নোবেল গ্যাস যা লিথোগ্রাফি এবং অন্যান্য সরঞ্জামগুলিকে ঠান্ডা এবং স্থিতিশীল রাখতে সাহায্য করে, যেগুলি চিপ প্রিন্ট করে, যা এআই বুমকে শক্তি যোগাচ্ছে। তাই যখন রাস লাফান অফলাইন হয়ে গেল, এটি শুধু তেল এবং গ্যাসের প্রবাহকেই বন্ধ করে দেয়নি, এটি বিশ্বব্যাপী হিলিয়াম সরবরাহের 1/3 বন্ধ করে দিয়েছে, যার ফলে এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া এবং চালানো ফ্যাব এবং সরঞ্জামগুলির উপর সরাসরি চাপ সৃষ্টি হয়েছে। শক্তির অভিঘাত এবং এআই হার্ডওয়্যারের অভিঘাত দুটি আলাদা জিনিস নয়, তারা একই গল্পের অংশ। উভয় উপসাগরের একই চোখ পয়েন্ট দ্বারা সীমাবদ্ধ। এখন আপনি হয়তো ভাবছেন, ঠিক আছে, কাতার, চীন, দক্ষিণ কোরিয়ার সাথে চুক্তি বাতিল করেছে, ভারত সেই তালিকায় ছিল না, তাহলে আমি কেন চিন্তা করব? আচ্ছা, আপনার কেন চিন্তা করা উচিত তা হলো, ভারত তার অপরিশোধিত তেলের সিংহভাগের জন্য আমদানির উপর নির্ভর করে, 10 ব্যারেলের মধ্যে প্রায় 9 ব্যারেল। আর এই নির্ভরতা শীঘ্রই দূর হচ্ছে না। দিল্লি হরমুজ প্রণালীতে তার ঝুঁকি কমানোর চেষ্টা করেছে এবং আজ আমাদের অপরিশোধিত তেলের প্রায় 70% সেই এটি চক পয়েন্টের বাইরে থেকে আসে। কিন্তু দাম এখনও মধ্যপ্রাচ্যের বেঞ্চমার্ক এবং বিশ্বব্যাপী স্পট মার্কেট দ্বারা চালিত হয়। তাই যখন এশিয়ান এলএনজির দাম কয়েকদিনের মধ্যে 40-50% বেড়ে যায়, তখন সেই উচ্চ মূল্য অবশেষে ভারতের প্রান্তিক ক্রয়ের দামের উপর প্রভাব ফেলে। যখন শক্তি এতটা ব্যয়বহুল হয়ে যায়, তখন এটি সমগ্র অর্থনীতির উপর একটি বিশাল অদৃশ্য করের মতো কাজ করে। তাই আপনার পোর্টফোলিওতে থাকা কোম্পানিগুলির কথা ভাবুন। সিমেন্ট, স্টিল, রাসায়নিক, সার, তারা প্রচুর পরিমাণে জ্বালানি এবং শক্তি ব্যবহার করে। যদি তাদের শক্তির খরচ হঠাৎ বেড়ে যায়, তাহলে তাদের মার্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এটা এখানেই শেষ হয় না। যখন ভারতকে একই ব্যারেল তেল কেনার জন্য আরও বেশি টাকা, আরও বেশি ডলার খরচ করতে হয়, তখন সাধারণত রুপি দুর্বল হয়ে পড়ে। দুর্বল রুপি প্রতিটি আমদানিকে আরও ব্যয়বহুল করে তোলে এবং মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেয়। মুদ্রাস্ফীতি বেশি থাকার কারণে আরবিআই এর কাছে সুদের হার কমানোর সুযোগ অনেক কম থাকে। আর যদি সুদের হার বেশি দিন ধরে উচ্চ থাকে, তাহলে গত 2 বছর ধরে আমরা যে ধরনের অতিরিক্ত মূল্যায়ন দেখে আসছি, বাজারকে তার ন্যায্যতা প্রমাণ করতে হিমশিম খেতে হবে। আর যদি এটা আপনার কাছে এখনও অতিরঞ্জিত মনে হয়, তাহলে এটা ভেবে দেখুন, 24শে মার্চ এই সংকটের ঠিক মাঝখানে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে তড়িঘড়ি একটি নতুন আদেশ জারি করে। এটি স্থানীয় অনুমোদন, জমির বাধা এবং উচ্চ ফি এড়িয়ে গ্যাস এবং পণ্য পাইপলাইনগুলিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি স্পষ্ট সময় নির্দিষ্ট কাঠামো তৈরি করে। এবং তার নিজস্ব নোটে সরকার বলেছে যে এটি সরাসরি হরমুজ প্রণালীর বিঘ্ন এবং উপসাগরীয় তরলীকরণ প্ল্যান্টগুলির ক্ষতির সাথে জড়িত। সুতরাং যখন একটি সরকারি ব্যবস্থা মূল শক্তি পরিকাঠামোর নিয়ম পুনর্লিখন করতে এত দ্রুত কাজ করে, তখন এটি একটি স্পষ্ট সংকেত যে নীতি নির্ধারকরা সরবরাহের এই ধাক্কাটিকে বাস্তব হিসাবে দেখছেন এবং বিনিয়োগকারী হিসাবে আপনাদেরও তাই ভাবা উচিত। আমরা কাঠামোগত ঘাটতির একটি যুগে প্রবেশ করছি। বাজার বর্তমানে ঘুমের ঘোরে চলছে। এটি একটি অস্থায়ী বিঘ্নকে মাথায় রেখে মূল্য নির্ধারণ করছে, যদিও বাস্তব পরিস্থিতি হলো স্থায়ী ধ্বংস। একজন বিনিয়োগকারী হিসাবে আপনাকে এখনই আপনার পোর্টফোলিওর দিকে তাকাতে হবে এবং নিজেকে একটি কঠিন প্রশ্ন করতে হবে, আমার সম্পদের কতটা এই অনুমানের উপর নির্ভর করে যে শক্তি সস্তা এবং প্রচুর পরিমাণে পাওয়া যাবে। কারণ সস্তা নির্ভরযোগ্য শক্তির যুগ হরমুজ প্রণালীর উপর একটি অগ্নিগোলকের সাথে শেষ হয়ে গেল। এটা আতঙ্কিত হওয়ার বিষয় নয়, বরং এটি সঠিক অবস্থান নেওয়ার বিষয়। বিচক্ষণ পুঁজি ইতিমধ্যেই অতিরিক্ত শক্তি নির্ভর কম লাভের ব্যবসা ছেড়ে সেই সব ক্ষেত্রে চলে যাচ্ছে যেগুলি দীর্ঘস্থায়ী শক্তির ঘাটতিতেও টিকে থাকতে পারে বা এমনকি লাভও করতে পারে। আমি যশোধরা এবং আপনারা দেখছিলেন ডিকোডার। যদি এটি আপনাকে বাজারের অদেখা দিকটা বুঝতে সাহায্য করে থাকে, তাহলে লাইক বোতামটা টিপুন, অন্য কোনো বিনিয়োগকারীর সাথে এটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আবার দেখা হওয়ার আগে পর্যন্ত স্মার্ট থাকুন এবং অবগত থাকুন।